আধ ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে আছি। আমার সামনে এখনও 5 জন। রোজ রোজ যে এত মানুষের ডায়াগনস্টিক সেন্টারে দরকার পড়ে সেটা এখানে না এলে বোঝা যায় না। হয়তো এটা নামডাক বেশি, সেই সাথে ঠেলাঠেলি। রিসেপশনের মেয়েটি একটুও বিরক্ত না হয়ে সেই সকাল থেকে এই ভিড়ে কাজ করছে। একটি কম বয়সী বিবাহিতা ভিড়ের মধ্যে থেকে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, চোখে কৌতূহল। আমার চালান কাটা হয়ে গেল। ফাস্টিংটা এখনই হয়ে যাবে। বাবা চেয়ারে বসে আছে। আমার দিকে তাকাতেই আমি হাত নাড়লাম। মিতু। আমি ঠিক চিনেছি। বাবার রক্ত নেওয়ার জন্য একজন সিরিঞ্জের প্যাকেট কাটছে। এখনই কিছু খাওয়াতে হবে বাবাকে। আমি সেন্টার থেকে বেরিয়ে এলাম। 300 মিটারের মধ্যে একটা হোটেল। ছোট ঘুপচি ঘরের ভেতর 2টো টেবিল পাতা, বসার জন্য লম্বা বেঞ্চ। বাবা ডাল দিয়ে ভাত মাখতে লাগলো। আমি রোদের মধ্যে গিয়ে দাঁড়ালাম। ফেব্রুয়ারি শেষ, বাতাসে চোড়া গরম ঢুকতে শুরু করেছে। সেন্টারের সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ, লাল লাল ফুলে সারা গাছটা ভরে আছে। মিতুর ভালো নামটা আমার কিছুতেই মনে পড়ছে না, অথচ এই নামটা তো আমার ভোলার কথা নয়। আমি আকাশের দিকে চেয়ে নামটা মনে করার চেষ্টা করতে লাগলাম। হোটেলের বিল মিটিয়ে সেন্টারে এসে দেখি ভিড় বেড়েছে, তবু কোণের বেঞ্চটা ফাঁকা। কেউ বসার আগ্রহও দেখাচ্ছে না এখানে। বাবাকে সেখানে বসিয়ে দিয়ে আমি বাইরে এলাম। গাছটার তলা বেশ ঠান্ডা। আমি গিয়ে বসলাম কৃষ্ণচূড়া গাছের তলায়। মিতুর গায়ে হালকা নীল শাড়ি, আঁচল ক্লিপ দিয়ে আটকানো। এখানে বসতে পারি? যদিও আমার সম্মতি বা আপত্তিতে কিছুই যায় আসে না, তবু কথাটা আমাকেই জিজ্ঞাসা করায় আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। কী রে, কেমন আছিস মিতু? মিতু ভ্রু কুঁচকে তাকালো। ও হয়তো ভাবতে পারেনি ওকে আমি এই নামে ডাকবো, কারণ আমি সবসময় ওকে ভালো নামেই ডেকে এসেছি। তুই হঠাৎ এই নামে ডাকছিস? আমি তোর ভালো নামটা মনে করতে পারছি না। মিতু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা নীলু, পুরনো কথা মনে পড়ে তোর? আমি ওর মুখের দিকে তাকালাম। এসব প্রশ্নের কোনো উত্তর হয় না। মিতুর মুখে বিষাদের ছায়া। ওর সিঁথির লাল টকটকে সিঁদুরে আমার অস্বস্তি হয়। কর্তা কি করে? মাস্টার মশাই, তবে বেশ আমুদে। রাগটাগ করেই না একদম। আমার থেকে অনেকটা বড় তো, হয়তো কম বয়সী বউ বলে রাখতে পারে না। আচ্ছা নীলু, আমার বিয়ের কার্ড পেয়েছিলি? না। আমি মিথ্যে বললাম। পেলেও আসতিস না, আমি জানি। ও আনমনে হাতের শাঁখা পোলা নেড়ে চলেছে। মিতুর মুখের হাসিটা কান্না গোপনের হাসি। ও যেন অনেক অনেক পুরনো দিনে স্কুল জীবনের বেলায় হারিয়ে গেছে। আমার মনে হলো হয়তো ওর চোখের পাতা এখনই ভিজে উঠবে। মনে পড়ল ওর বিয়ের কয়েকদিন আগে একটা ইন্টারভিউ ছিল আমার। বাড়ি থেকে বেরিয়ে কি মনে হলো কে জানে, ইন্টারভিউটা দিইনি। দিতে ইচ্ছেই হলো না। এসব হয়ে গেল অনেক দিন, অনেক কালের কথা। তবু যেন পুরনো যন্ত্রণার ছায়া মাঝে মাঝে ভেসে ওঠে। একটা ঘর, সামনে লম্বা বারান্দা, ঘরের পর্দাগুলো সব নীল রঙের। এমন একটা ঘরেই আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো জমা ছিল। ওর খুব ইচ্ছে ছিল গান শেখার। আমার খুব ইচ্ছে হলে ওকে বলি ওর বড় ওকে হারমোনিয়াম কিনে দিয়েছে কিনা। কখনো কখনো ও রান্নাঘরে ব্যস্ত, কোমরে গোঁজা, শাড়ির আঁচলে হলুদের দাগ। এসব এসব অনেক পুরনো কথা, তবু আজ এসব কেন মনে আসে? মিতু এক নাগাড়ে বলে চলেছে ওর ঘরকন্যার কথা, হাত নেড়ে ভ্রু তুলে নানা অঙ্গভঙ্গি করে। কখনো হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ছে। রোদের তেজও বাড়ছে। মিতুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিরে, আমার ভালো নামটা মনে পড়ল? আমি হাসলাম। ওর ভালো নামটা আমার মনে পড়েছে, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে না। কিছু জিনিস ভুলে থাকাই ভালো। আমি উঠে দাঁড়ালাম। বাবা হয়তো অস্থির হয়ে আছে। নীলু, কিছু বলবি না? আমি ওর দিকে তাকালাম।
ওর চোখ টকটকে লাল, যেন সব রক্ত এসে ওর চোখে জমা হয়েছে। ও আমার দিকে তাকিয়ে রয়েছে স্থিরভাবে। কিছু বলবি? আমি বলে উঠলাম। ফ্যাকাশে দৃষ্টিমাখা চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ও বলে উঠল, না, কিছু না। আমার ব্যস্ততা বেড়ে গেল। সময় হয়ে গেছে বাবার পিপির রক্তটা নেওয়ার। মাঝে মাঝে দমকা হাওয়ায় চুল এলোমেলো করে দিচ্ছে। বাবার সব কিছুতেই টেনশন করা স্বভাব। নীলু এই দে, নীলু ওই কর, নীলু বিপি হাই বলছে, একটা কাজের খুব দরকার। শুধু কাজ করার কারণটা বদলে গেছে। আমার খুব ঘুরে তাকাতে ইচ্ছে হলো, তাকালাম না। আমার বলতে ইচ্ছে করলো, মিতু শোন, যে ছেলেটা রোজ স্কুলের দরজায় গিয়ে দাঁড়াতো তোকে দেখার জন্য, সে হারিয়ে গেছে।